দেখেন, আমি কিভাবে যে আপনাকে বলবো বুঝতে পারছি না। এই বিয়েটাতে আমার কোনো মত ছিল না। মা বাবা জোর করে আমাকে বিয়ে দেয়। আর সত্যি কথা বলতে কি, আমার আপনার সঙ্গে বিয়ে হবার কথা ছিল না। আমার বড় ভাইয়ের সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু বড় ভাই অন্য আর একটা মেয়েকে পছন্দ করতো আর তাকেই নিয়ে পালিয়ে গিয়েছে। আমাকে আর আমার ভাইকে দেখতে একই রকম দেখায়, তাই আঙ্কেল আন্টি কেউ বুঝতেই পারে নাই। তার মানে তুই স্বাধীন মমিন না? হ্যাঁ, বাট আপনি আমার নাম জানলেন কি করে? আর আপনার কণ্ঠস্বর আমার চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই, কারণ আমি নেহা, তোর এক্স। মানে কি বলছেন আপনি? নেহা আমার এক্স মানে? এইবার চিনতে পারছিস নাকি এখনো অচেনাই লাগছে আমাকে? তুই এইখানে, তার মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে? আমার ভাবতেই তো গা শিউরে উঠছে। যা হবার ভালোই হয়েছে। অন্যায় করেছিলি না, এর প্রতিশোধ তুই হারে হারে এখন টের পাবি। চেয়েছিলাম তোর ভাইয়ের বউ হয়ে তোর উপরে অত্যাচার করব, কিন্তু তার পারলাম না, তোর ঘাড়ে এসে পড়লাম। তার মানে তুই সব জেনে আমার ভাইকে বিয়ে করতে গিয়েছিলি? তুই হয়তো ভুলে যাচ্ছিস, একদিন তোর এই ফ্যামিলির সবার পিক দেখেছিলি, ওইখানে আমি তোর ভাইকে দেখি আর বাবা মা জোরাজুরিতে আমি বউ সাজে যাই। তখন তোর ভাইকে তোর বাবা মা আর বোনকে দেখে অবাক হয়ে যাই, আবার অনেক খুশি হই, কারণ ওই বাড়িতে গেলেই তো তোকে শাস্তি দিতে পারবো। কিন্তু তার হলো কই? তোর ভাইয়ের সাথে কথা বলেও বুঝলাম তোর ভাই অন্য একটা মেয়েকে পছন্দ করে। আমি নিচে এসে না বলতে গিয়েও হ্যাঁ বলি। তোর ভাই অবাক হয়ে যায়, ভাবি জোর করে হলেও তোর ভাইকে বিয়ে করব, তোদের ফ্যামিলিকে নরক বানিয়ে দেব। কিন্তু আমার প্ল্যান আর কাজে লাগলো না। তোর ভাই তো সেই তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেল, আমি সব শুনতে পাই। তারপর তোর বাবা বিয়ের কথা বলতেই আমি অবাক হয়ে যাই, কার সঙ্গে আবার বিয়ে দেবে। তখনই তোর কথা মনে পড়ে আর আমার ভাবনাটাই সত্যি হয়। দেখ, আমি তোকে ছেড়ে আসতে চাইনি। সব পরিস্থিতির শিকার হয়ে তোকে ছেড়ে আসতে হয়েছে। আর আমি তোর সাথে অন্যায় করেছি, আমার ফ্যামিলি তোর কোনো ক্ষতি করে নাই। তাহলে কেন আমার ফ্যামিলির উপর তাকিয়ে আছিস তুই? দেখ, মোটেও তোর ভালো হবে না। আমি আর ভালো প্রশ্নই আসে না। ভেবেছিলাম তোর সামনে দিয়ে তোর ভাইয়ের সঙ্গে রোম্যান্স করব, তুই দেখবি আর জ্বলবি, কিন্তু শালা ভীতু কোথাকার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেল। কথাটা বলেই নেহা তার লেহেঙ্গার ওড়না খুলতে লাগে। রুমের মধ্যেই স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। যত সব আদিক খেতা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। পোশাক চেঞ্জ করবি, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ কর। সে আগের মতোই, লজ্জা শরম নেই এখনো দেখছি তোর। লজ্জা শরম সেটা কাকে বলে? তুই শিখেছিস, সব তো ভোগ করেছিস, আর কাকে দেখে শরম পাবো, লজ্জা পাবো বল তুই? তারপর নেহা লেহেঙ্গা খুলে থ্রি পিস পরিধান করে নেয়। স্বাধীনের দিকে তাকায় কি যেন মনে করে, অনেক রাগ হতে লাগে। হয়েছে, আর ভদ্র সাথে থাকতে হবে না, এখন থেকে পোশাক চেঞ্জ করেছি। দেখ, আমি বলছি তখন পরিস্থিতির শিকার ছিলাম, তাই তোকে ছেড়ে চলে আসতে হয়েছে। আর আমার ভুলের শাস্তি তুই কেন আমার পরিবারকে দিবি? দেখ, যা করার তুই আমাকে কর, আমি কিছুই বলবো না। তুই আগের মতোই অনেক ভালো অভিনয় করতে জানিস এখনো। বলছি তখন পরিস্থিতি নয়, আমাকে ভোগ করা তোর শেষ হয়ে গিয়েছিল, তাই ফেলে চলে গিয়েছিলি দূরে অন্য কারোর লোভে। কথাটা বলেই নেহা উঠে স্বাধীনের গালে থাপ্পড় দেয়। স্বাধীন ভ্যাবাচ্ছিকা খেয়ে যায়, নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন ভাবতে লাগে, জানি তোমায় এখন সত্যি কথা বললেও তুমি বিশ্বাস করবে না। জানি তুমি আগের কথা কারণে আমার উপর রাগ করে আছো। জানি না কখনো তোমার রাগ ভাঙাতে পারবো কি না, কিন্তু তোমার জন্য এই বুকে এখনো যে চিনচিন করে, যা তোমাকে বললে জানি হেসেই উড়িয়ে দেবে। কিরে, তোকে এত করে ডাকছি, আমার কথা কি তোর কানে যায় না? বলছি যে অনেক খিদা লেগেছে, যা নিচ থেকে আমার জন্য খাবার বেড়ে নিয়ে আয়। আমি যাব নিচে খাবার নিয়ে আনার জন্য? কেমন দেখায় না? আমি এখনই কাজের মেয়েকে খাবার নিয়ে আসতে বলছি। আমি যা করতে বলছি তাই করবে, না হলে এমন অভিনয় করব সব চমকে যাবে। আচ্ছা, কি শুরু করে বলতো তুই? এখানে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি নিচ থেকে। কথাটা বলেই স্বাধীন রুম থেকে বের হয়ে নিচে নামে। দেখে সবাই বসে আছে আর নিজেদের মধ্যেই কথা বলছে। এমন সময় স্বাধীন খাবার টেবিলে গিয়ে কিছু খাবার বাড়তে লাগে। স্বাধীনের চাচাতো ভাই আর ভাবি এগিয়ে আসে। কি ব্যাপার ছোট?
এত তাড়াতাড়ি ক্ষুধা লেগে গেছে? আমার আর তোমার ভাবির যখন বাসর করি তখন তো ভোরবেলায় ক্ষুধা লেগেছিল, টায়ার্ড হয়ে গিয়েছিলাম তখন। ভাই তুমিও না? আর ভাবি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, ভাইয়াকে কিছু বলো না। আমি কি বলবো, যা সত্যি তাই তো বলছে। আর এত তাড়াতাড়ি ক্ষুধা লেগে গেল? যাও যাও, জলদি খাবার নিয়ে যাও। স্বাধীন তার বড় ভাবির দিকে রেগে তাকায়। স্বাধীনের চাচাতো ভাই আর ভাবি দুজনেই হাসতে লাগে। এমন সময় স্বাধীনের মা এগিয়ে আসে। বাবা, কি হয়েছে? খাবার প্লেটে বাড়ছিস, ক্ষুধা লেগেছে বুঝি তোর? না মা, আমার ক্ষুধা লাগে নাই। তোমার বৌমার ক্ষুধা লেগেছে অনেক, বুঝতেই তো পারছো, কিছুই খাইনি। তাই আমাকে বলল আমি যেন খাবার নিয়ে আসি, খাবার আনতে, তাই আসলাম। আমাদের বলতি আমরা খাবার নিয়ে যেতাম। আচ্ছা, যা, ভালো হয়েছে, খাবার নিয়ে যা। আর কিছু লাগলে বলিস। না মা, কিছুই লাগবে না। আর যদি কিছু লাগে সাহেব আমাদের বলবে। আমি আর তোমার ভাই তো আছি, আমরা কিন্তু অভিজ্ঞ। কথাটা বলিয়ে হাসতে লাগে স্বাধীনের বড় ভাবি। স্বাধীন লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে সেখান থেকে সিঁড়ি দিয়ে সোজা রুমে চলে আসে। বৌমা, তুমি কি শুরু করলে বলো তো? জানো, ছোট এসবে কিছুই বোঝে না। এভাবে ওকে সবার সামনে আর লজ্জা দিও না। একটা ছেলে তো চলেই গিয়েছে, এটা আবার যদি চলে যায় তাহলে আমরা কিন্তু একদম নিঃস্ব হয়ে যাব। ছোট মা, এত চিন্তা করেন কেন? আমরা এমনিতেও মজা করি, এর থেকে বেশি কিছু না। দেখো, তারপর স্বাধীনের মা স্বাধীনের বাবার কাছে গিয়ে বসে কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে দরজা আটকে দেয়। কিরে, কি হয়েছে? যেভাবে রুমে এসে দরজা আটকালে মনে হয় তোর পিছে পাগলা কুকুর তাড়া করেছিল। কুকুরের থেকেও আরো ভয়ঙ্কর কিছু। মানে? মানে তোমাকে বুঝতে হবে না, খাবার এনেছি, খেয়ে নাও। তারপর স্বাধীন প্লেটটা টেবিলের উপর রেখে ফোন নিয়ে সোফায় বসে দেখতে লাগে আর মুচকি মুচকি হাসতে লাগে। স্বাধীনের হাসি নিহার অনেক ভালো লাগে। নিমিষে যেন ভালো লাগার ঢিলায় পরিণত হয়। খাবার খেতে খেতে হঠাৎ পানির গ্লাসটা স্বাধীনের দিকে ঢিল দেয়। স্বাধীনের মাথায় লেগে মাথা ফেটে রক্ত বের হতে লাগে। ফোন সাইডে রেখে মাথায় হাত দিয়ে নিহার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। খাবার নিয়ে এসেছিস, পানি এনে কে দেবে? তোর বাবা পানি এনে দিবে? পানি আনিসনি কেন? খাবার গলায় থেকে কি আমাকে তুই মারতে চাস? যা, নিচে থেকে পানি নিয়ে আয়। তাই বলে তুই আমাকে গ্লাস দিয়ে ঢেল দিবি? মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, এখন আমি কিভাবে নিচে যাব? মা, বাবা, চাচা, চাচি, ভাইয়ারা আছে, ওনাদের কি বলবো আমি? ওনাদের কি বলবি? আমি জানি নাকি? এখন যা, যা করতে বলেছি তাই কর, নিচ থেকে পানি নিয়ে আয়। স্বাধীন তার পকেট থেকে রুমাল বের করে মাথা মুছে নেয়। এখনো রক্ত বের হওয়া বন্ধ হয়নি। রুমালটা ধরে গ্লাস নিয়ে নিচে নামে পানি আনার জন্য। স্বাধীনের চাচাতোর ভাইয়ের বউ দেখে স্বাধীনের দিকে এগিয়ে আসে। ভাই, কি হয়েছে তোর? মাথায় ওইখানে রুমাল দিয়ে রেখেছিস কেন? আবার সাইড দিয়ে দেখি লাল রক্ত। নাই কি ওগুলো? হ্যাঁ ভাবি, রক্ত। প্লিজ তুমি একটু নিচ থেকে পানি এনে দিবে? এই গ্লাসের নিচে নামলে আবার অনেকে অনেক কথা বলবে। রক্ত মানে মাথা ফেটে গেছে নাকি? কি করে দেখি, দেখতে দে আমাকে। কথাটা বলেই স্বাধীনের কপাল থেকে রুমাল সরায় স্বাধীনের চাচাতো ভাইয়ের বউ। কপালটা অনেকটাই ফেটে গেছে দেখে অবাক হয়ে যায়। এখনো রক্ত বের হচ্ছে দেখে আবার রুমাল দিয়ে ঢেকে দেয় আর স্বাধীনকে জোরে চাপ দিয়ে ধরতে বলে। কিভাবে এতটা কপাল ফাটালি তুই? একটু দেখে শুনে চলাফেরা করতে পারিস না নাকি? যাও ভাবি, পানি এনে দাও প্লিজ, আবার লেট হলে রেগে যেতে পারে। না মানে নেহা তোকে কপাল ফাটিয়ে দিয়েছে? স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। এখন যদি বলে হ্যাঁ, তাহলে তো তার ভাবে নেহাকে উল্টো পাল্টা মন্তব্য করবে, তাই মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে কিভাবে মাথা ফেটে গেল? আর দেখে তো মনে হচ্ছে অনেক গভীর হয়ে কেটে গেছে। না ভাবি, কি যে বলো না তুমি। রুম থেকে বের হবার সময় পা স্লিপ কেটে টাইলসের এক কর্নারে গিয়ে মাথা লাগে, তাই কেটে গিয়েছে। ও আচ্ছা, তাই বল। নতুন নতুন বিয়ে করেছিস শুনেছি, স্লিপ কেটে বউকে নিয়ে সবাই খাটে পড়ে যায়, আর তুই কিনা উল্টো স্লিপ কেটে ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছিস। তোর ভাইকে যদি বলি, জানিস তোকে নিয়ে কত হাসাহাসি করবে। প্লিজ ভাবি, প্লিজ কাউকে বলো না, আর যাও প্লিজ পানি এনে দাও না। স্বাধীনের ভাবি হাসতে হাসতে গ্লাস নিয়ে নিচে নামে।
স্বাধীন সেখানেই দাঁড়িয়ে থাকে, একটু পর পানি নিয়ে আসে স্বাধীনকে দেয়। স্বাধীন বাংলা ভাষার রুমে গিয়ে দরজা লাগিয়ে নেহাকে দেয়, তারপর কপাল ধরে সোফায় গিয়ে বসে থাকে। নেহা খাবার খেতে লাগে, এমন সময় দুষ্টু একটা বুদ্ধি মাথায় আসে। নেহা উঠে খাবারের এক লোকমা তুলে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, ধর তুইও খা। মুখ থেকে তো মনে হচ্ছে তুই ওর চিন্তাতে কিছু খাসনি আমার মতো। নেহার কথা শুনে স্বাধীন মিটমিট করে তাকায়, দেখে নেহা তার মুখের সামনে খাবারের লোকমা ধরে আছে। স্বাধীন অবাক হয়ে যায়, চোখ ডলে ভালোভাবে সামনের দিকে তাকায়। খা। আর স্বপ্ন দেখছিস না সত্যি? আর আই এম সরি, আসলে রাগ উঠে গিয়েছিল তখন, তাই গ্লাসটা ফ্লোরে আছাড় মেরে ভাঙতে চেয়েছিলাম। ফ্লোরে না লেগে তোর মাথায় গিয়ে লাগছে। না, আমার ক্ষুধা নাই, তুই খা। খাবার খাওয়া শেষ হলে প্লেটটা ওইখানে রেখে দিস। আমার ভালো লাগছে না, মাথা অনেক ব্যথা করছে। আমি জানি তোর অনেক ক্ষুধা লেগেছে, খেয়ে নাও প্লিজ। আমার উপর আর রাগ করে থেকো না, বললাম তো সরি বাবা। স্বাধীন যেন অবাক হয়ে যায়, ভাবতে লাগে এ বোধহয় সব বুঝতে পারছে, তাই হা করে নেহা খাবার দেয়। স্বাধীনের মুখে দিয়ে নেহাও হাসতে লাগে মিটমিট করে। স্বাধীন খেতে লাগে, এমন সময় অনেক ঝাল লাগে তার। তুই তো ভেবেছিস, হ্যাঁ আমার সঙ্গে এত কিছু, তুই কি ভেবেছিস হ্যাঁ আমার সঙ্গে এত কিছু করার পরেও আমি তোকে ভালোবাসবো, আবার আবার আদর করে খাইয়ে দিব? তুই ভাবলি কি করে রে? বিরিয়ানিতে যত মরিচ ছিল সব একত্র করে তোকে দিয়েছি, খা এখন দেখ কেমন লাগে। আমি তো জানি তুই একদমই ঝাল খেতে পারিস না, এখন বুঝ মজা। কথাটা বলি নেহা অট্ট হাসিতে লুটিয়ে পড়ে। স্বাধীনের অনেক রাগ হতে লাগে, ঝালের কারণে চোখ লাল হয়ে যায়। উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে সব খাবার ফেলে দেয়, তারপরেও মুখ ছলে পুড়ে যেতে লাগে। নেহার হাসি দেখে আরো অনেক রাগ হতে লাগে। স্বাধীন দৌড়ে নেহার কাছে যায়, এক হাত দিয়ে নেহার মাথার পিছনে ধরে নিজের কাছে নিয়ে আসে। স্বাধীন নেহার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। নেহা ভ্যাবাচেকা খেয়ে যায়, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। স্বাধীন সেইভাবে 5 মিনিট কিস করার পর ঝাল একটু কমলে নেহাকে ছেড়ে দেয়। নেহাকে কোনো কথা বলতে না দেখে স্বাধীন আবার নেহার মাথার পিঠে হাত দিয়ে কাছে টেনে নিয়ে এসে কিছু করতেই যাবে, তখনই দরজা লাগানোর শব্দ পায়। স্বাধীন নেহাকে ছেড়ে দেয়, দেখে তার বড় ভাবি। সরি সরি, আমি ভুল সময় চলে এসেছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমার ছোট ভাইয়ের আগের মতো সিঙ্গেল নয়, এখন তো সে মিঙ্গেল বউ আছে তার। স্বাধীন পিছন ফিরে তার ভাবিকে দেখে নেহার কাছ থেকে খানিকটা দূরে সরে যায়। নেহা নিজেকে স্বাভাবিক করে নেয়। ভাবি, তুমি এখন রুমে? কিছু হয়েছে? আরে না, কি হতে যাবে, কপাল তোর আর কম কেটে ফেলিসনি, তাই ভাবলাম ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে মাথাটা ব্যান্ডেজ করে দেই, না হলে আবার ইনফেকশন হতে পারে। এখন এত কথা না বলে আয় সোফায় বস তো। আর এখনো দেখছি রুমাল দিয়ে চেপে ধরে আসিস, রক্ত কি এখনো বের হচ্ছে অনেক? তারপর স্বাধীনের হাত ধরে নিয়ে গিয়ে বসায়। নেহা দাঁড়িয়ে আর না থেকে খাবার খাওয়া বাদ দিয়ে হাত ধুয়ে খাটে বসে থেকে কান্না করতে লাগে। নেহা, তুমি এভাবে কান্না করছো কেন? জানি অনেক বাড়ির কথা মনে হচ্ছে তোমার। দেখো, মেয়েদের বাড়ি দুটা, একটা বাবার বাড়ি, একটা নিজের জামাই বাড়ি। যখন বাবার বাড়ি থাকে তখন রাজার হালে, যখন শ্বশুর বাড়ি আসে তখন বোঝার হাতে থাকতে হয়। এটাকে বাস্তব মেনে নিয়ে বাঁচতে হয়। কান্না করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের সাথে মন খুলে কথা বলবে, আর কিছু লাগলে আমাকে নিজে বড় বোনের মতো মনে করে বলবে তুমি। কথাটা বলেই স্বাধীনের বড় ভাবি উঠে নেহার পাশে গিয়ে বসে, তার আঁচল দিয়ে নেহার অশ্রু মুছে দেয়। নেহা মুচকে একটা হাসি দেয়, তারপর স্বাধীনের কাছে গিয়ে রুমাল সরিয়ে ব্যান্ডেজ করে দিতে লাগে। জানো, বিয়ের 2 দিন পর তোমার ভাইকে নিয়ে আমি ওয়াশরুমে এইভাবে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের তো মাথা ফাটেনি। আর এই হাদারাম নাকি এটাই ওয়াশরুমে গিয়ে মাথা ফেটে নিয়ে এসেছে। সাবধানে, একদম চলতে পারে না। মাথার কি হাল করেছে? বড় ভাবির কথা শুনে নেহা তাকায় স্বাধীনের দিকে। স্বাধীন চোখে ইশারা দিতেই নেহা চুপচাপ শুয়ে পড়ে। স্বাধীনের চাচাতো ভাইয়ের বউ ভালোভাবে পরিষ্কার করে মাথা ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে চলে যায়। স্বাধীন গিয়ে দরজা লাগিয়ে দেয়, তখন নেহা উঠে আসে। তুমি এখনো ঘুমাওনি? না, আর তোর মুখ থেকে এত মিষ্টি কথা আমার একদমই সহ্য হচ্ছে না। আর ভাবিকে মিথ্যে কথা কেন বলেছিস?
যে ওয়াশরুমে গিয়ে পড়ে গিয়ে মাথাটা ফেটে গিয়েছে তোর? নয়তো কি করতাম? বলতাম যে তুই গ্রাস দিয়ে মাথা ফেটে দিয়েছিস। সবাই তোকে অনেক ভালো ভাবতো তখন। তোর বাড়ির সবাই তো অনেক ভালো, বাট তুই এত ভিন্ন কেন? তোর ভাইয়ের সাথে কথা বলে দেখেছি, সে অনেক ভালো। আমার সাথে বেশিক্ষণ কথা বলতো না, হাত ধরতাম ছেড়ে দিত, আমাকে বোঝাতো যেন বিয়ে না করি। আর তুই কি না সবার থেকে ভিন্ন, শুধু মেয়েদের সঙ্গে রাত কাটানোই তোর নেশা। নেহার কথা শুনে স্বাধীন রাগে শুধু ফুঁসতে লাগে, কি বলবে বুঝতে পারে না। এর জন্য আমারই ভালো, কারণ তোর বাড়ির সবাইকে বশ করতে আমার খুব একটা সময় লাগবে না। সবাইকে বশ করে আমি তোর এই বাড়ি থেকে বের করব। তিলে তিলে তিল তিল করে কষ্ট দিয়ে দেখেছিস। কথাটা বলিয়ে নেহা ঘুমিয়ে পড়ে। স্বাধীন কোথায় ঘুমোবে বুঝতে পারে না, তাই লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়তেই ঘুমিয়ে যায়। অন্যদিকে রাত গভীর হলে নেহার ঘুম ভেঙে যায়। উঠে মিটমিট করে স্বাধীনের দিকে আসে। ফোনের ঝাপসা আলোয় স্বাধীনের দিকে দেখতে লাগে। ব্যান্ডেজ করে স্থানগুলো হাত দিয়ে ছুঁয়ে দিতে লাগে। স্বাধীনের এই অবস্থা দেখে নেহার বুকের বাম পাশটা দুমড়ে মুচড়ে যেতে লাগে। পরের দিন সকালবেলা এটা কি হলো? এত সকালে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন তুই আমাকে? সকাল তাই না? ভোরের দিকে তাকিয়ে দেখ, বেলা 10টা বাজে, আর আমার অনেক ক্ষুধা লেগেছে। তোকে ডাকছি, শুনলি না? পানি দিয়ে ভিজিয়ে দিলাম। ঠিক বাধ্য ছেলের মতো উঠে গিয়েছিস। যা আমার জন্য নিচ থেকে খাবার নিয়ে আয় এখন। তোর কি হাত নেই, পাও নেই? উঠে নিচে যেতে পারিস না? আমাকে এইভাবে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? আর রুমের বাইরে গেলেই তো অনেকেই আছে, তাদের বললেই তো তোকে খাবার দেয়। আমি তো আর এত কিছু চিনি না। তোর বাড়ি, তুই যা আমার জন্য খাবার আনতে। তখনই দরজায় নক করার শব্দ হয়। স্বাধীন উঠতেই পড়ে যেতে লাগে। নেহা নিজের অজান্তেই স্বাধীনকে ধরে ফেলে। নেহাকে স্বাধীন ছড়িয়ে দিয়ে দরজা খুলে দিয়ে দেখে তার বড় ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি, এত সকালে তুমি? ভাই, ঘড়ির ওইদিকে একটু তাকিয়ে দেখো কত বাজে। 10টা বেশি বাজে, আর বলছো এত সকাল? নিচে তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। মা তোমাদের ডাকতে বলল, তাই আসলাম ডাকার জন্য। আর তোমার এই অবস্থা, শরীরে পানি লেগে আছে। গোসল করিয়েছিলে নাকি ভুল সময়ে এসে ডাকলাম তোমাকে? হ্যাঁ ভাবি, তুমি তো শুধু ভুল সময়ে চলে আসো। যাও ভাবি, মাকে গিয়ে বলো আমরা এখনই আসছি। তারপর স্বাধীনের ভাবি চলে যায়। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে পোশাক পরে। দেখে নেহা মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছে ব্যালকনিতে গিয়ে। স্বাধীন ব্যালকনিতে যেতে নেহা ফোন কেটে দেয়। স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়। এখনো দেখছি তুই আগের মতোই ম্যানারলেস হয়ে রয়েছিস। তোর মধ্যে কি কোনো ম্যানার নেই? দেখছিস কথা বলছি ব্যালকনিতে দাঁড়িয়ে, তুই চলে এসেছিস কথা শোনার জন্য? না শুনলেই তো তুই ভাবি এসে ডেকে গেল। নিচে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, চল। না, আমি কোথাও যাব না, তুই যা। তুই মাকে বল আমি রুম থেকে এক পা বাহিরে বের হব না। কি বললি? রুম থেকে বাইরে বের হবি না, তাই না? না, আমাকে হাজার চেষ্টা করলেও তুই বাহিরে বের করতে পারবি না, আমি যদি নিজের ইচ্ছায় না যাই। আচ্ছা ওয়েট, দেখাচ্ছি তোকে। কথাটা বলিয়ে স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। নেহা অবাক হয়ে যায়। তারপর কোলে করেই নেহাকে নিচে নামিয়ে আনে। বাড়ি ভর্তি মানুষ সবাই স্বাধীন নেহার দিকে তাকিয়ে থাকে। স্বাধীন নেহাকে সোফার সামনে নিয়ে এসে বসিয়ে দেয়। পাশ থেকে স্বাধীনের বড় ভাবি এসে বলতে লাগে, ভাই, রাতে কি করেছো যে হেঁটে আসতেও পারলো না, কোলে তুলে নিয়ে আসতে হলো? ভাবি তুইও না চুপ করবে একটু? আর কত লজ্জা দেবে আমাকে? স্বাধীনের কথা শুনে মুচকে মুচকে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। স্বাধীন নেহার পাশে সোফায় বসে থাকে। এক এক করে সবাই অনেক কথা বলতে লাগে স্বাধীন আর নেহাকে নিয়ে। নেহার অনেক খারাপ লাগতে লাগে। স্বাধীনকে কাছে টেনে নিয়ে এসে কানে কানে বলতে লাগে, এখানে আর ভালো লাগছে না আমার, প্লিজ আমাকে রুমে নিয়ে যা তুই। আরে না, আরেকটু থাক, না হলে সবাই বাজে কথা বলবে তোকে নিয়ে। তুই কি চাস তোর জন্য আমার ফ্যামিলি বাজে কথা শুনুক? চুপ করে বসে থাক। নেহার আগ দেখিয়ে সেখানে বসে থাকে। একটু পর সবাই চলে যায় বাড়ি থেকে। নেহা একাই উঠে রুমের দিকে যেতে লাগে। স্বাধীন পিছে পিছে যেতে লাগে। রুমে গিয়ে নেহা অপাস করে খাটের উপরে শুয়ে পড়ে। স্বাধীনও খাটের উপরে শুয়ে পড়ে আর দুজনে হাঁপাতে লাগে। কেন যে বিয়ে করতে গেলাম, একে হাড়ে হাড়ে সব টের পাচ্ছি। আর মানুষগুলো কেমন, শুধু আজে বাজে প্রশ্ন করে। বাবা,
বাবা কি করে, বোন কি করে, ভাই আছে কিনা, মাথাটা একদম শেষ করে ফেলেছে আমার। তোর মনে আছে আমার কথা? প্রথম দিন যখন কলেজে তোর সাথে দেখা হয় তখন তুই এরকম ছিলি, খুব কথা বলতি। মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আর তার উপরে তোর ফাঁদে পা দিই আমি। আমাকে ইউজ করেছিস তোর মন মতো, তারপর ছুঁড়ে ফেলে চলে যাস। আর কোনো যোগাযোগ কন্ট্যাক্ট করার তুই চেষ্টাও করিসনি। নেহার কথা শুনে স্বাধীন উঠে বসে নেহার 2 হাত জড়িয়ে ধরে, তারপর বলতে লাগে। জানি না তুই আদৌ বিশ্বাস করবি কিনা, বাট বিশ্বাস কর, আমি তখন সিচুয়েশনের মধ্যে ছিলাম। তোকে ছেড়ে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ আমার কোনো বাঁচার। কেন বলতে গিয়ে থেমে গেলি কেন বল? তোর মিথ্যে কথা শুনতে কেন যেন সত্যিই মনে হয় আমার। স্বাধীন উঠে ব্যালকনিতে যায়, দেখে নিচে সবাই বাচ্চারা খেলা করছে। স্বাধীন সেই দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসতে লাগে। অন্যদিকে নেহা ভাবতে লাগে। কেন করলি তুই এরকম? তোকে কি আমি কম ভালোবাসতাম? তোকে ভালোবেসে সব কিছু আমি উজাড় করে দিয়েছিলাম। যখন যা বলতি তাই তোকে দিতাম, আর তুই কি না আমাকে ইউজ করে চলে গেলি সামান্য একটা ভুলের কারণে। তারপর নেহা অতীতে ছাপ দেয়। ফ্ল্যাশব্যাক। কেউ এত ঝাল ফুচকাই খায়, আর তুই শয়তানি করেই আমার ফুচকাতে বেশি ঝাল দিতে বলছিস। পানি নিয়ে আয়, না হলে আমি ঝালে মরে যাব। আরে ফুচকা মামাকে আমি তো বললাম এটাতে ঝাল কম দিতে, বোধহয় আমি ওইটা নিছি। আচ্ছা ওয়েট, বানিয়ে নিতেছি। তোকে মামা পানি আছে? ফুচকাওয়ালা মাথা দিয়ে না বোঝায়। নেহা কি করবে বুঝতে পারে না। এদিকে ওদিকে তাকিয়ে স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে থাকে। একটা সময় পার হয়ে গেলে নেহা ছেড়ে দেয়। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। এটা কি ছিল? তোর না অনেক ঝাল লেগেছে তাই। তাই বলে তুই আমাকে কিস করবি? এক থু থু। স্বাধীনের কর্মকাণ্ড দেখে নেহা রেগে যায়। স্বাধীনের মাথা উঁচু করে চুলে হাত দিয়ে কাছে টেনে নিয়ে এসে আবার কিস করতে লাগে। অনেকটা সময় পর ছেড়ে দেয়। স্বাধীন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জোরে একটা দৌড় দেয়। নেহা পিছন থেকে হাসতে লাগে। পিছন থেকে নেহা স্বাধীনের কর্মকাণ্ড দেখে হাসতে লাগে। অনেকটা সময় পর নেহা কলেজে চলে যায়। স্বাধীনকে খুঁজতে লাগে কিন্তু কোথাও পায় না। ফোন করতে লাগে, স্বাধীন রিসিভ করে না। খুঁজতে খুঁজতে নেহা কলেজের পিছনে চলে আসে। দেখে স্বাধীন একটা চেয়ারে বসে পুকুরের দিকে তাকিয়ে আছে। নেহা ধীরে ধীরে পায়ে স্বাধীনের পাশে বসে পড়ে। স্বাধীন পাশ ফিরে নেহাকে দেখে। আই এম সরি, আসলে তোকে দেখলে আমার মধ্যে কেমন যেন একটা ফিলিংস কাজ করে, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আই মিন আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, আমরা দুজন ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর তুই যাকে ভালোবাসা বলছিস ওইটা ভালো লাগা, এর থেকে বেশি কিছু না। আমি আর ছোট না যে তুই আমাকে ভালোবাসা কোনটা আর কোনটা ভালো লাগা শেখাবি। দেখ তোকে সাফ বলে দিচ্ছি, তোকে আমি ভালোবাসি। আমি মানব প্রপোজ একসেপ্ট করব কি না এটা তোর ব্যাপার। দেখ, আমার সম্পর্কে তুই কতটা জানিস? তুই তো শুধু আমার নাম এইটুকু জানিস, আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমার বাবা মা সম্পর্কেও তো তুই ভালো করে জানিস না। আমি কি তোর ফ্যামিলিকে বিয়ে করব না তোকে? তোর ফ্যামিলিকে দেখতে আমার অনেক ইচ্ছে করছে। আচ্ছা দেখাবি সবার পিক? তারপর স্বাধীন এক এক করে পুরো পরিবারের পিক দেখায়। নেহা দেখতে লাগে। স্বাধীনও নেহাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। নেহা নিজের চাই তাকে ভালোবাসার কথাটা প্রকাশ করেছে। তাই উঠে গিয়ে একটা গোলাপ গাছ থেকে গোলাপ তুলে নিয়ে এসে হাঁটু গেড়ে নেহাকে প্রপোজ করে আত্মহারা হয়ে যায়। স্বাধীনকে উঠিয়ে জড়িয়ে ধরে। এভাবে শুরু হয় দুজনের ভালোবাসার সম্পর্ক। কেটে যায় আরো 2টা বছর। কিরে, তোর কোনো খোঁজ খবর নেই? 2 দিন হলো ফোন রিসিভ করিস না, ঠিকমতো কলেজেও আসিস না। কি হয়েছে আমাকে বল। তেমন কিছুই হয়নি, আসলে শরীরটা খুব দুর্বল তো, তাই কারণে কাছে যেতে পারছি না, ফোন নিজের কাছে রাখি না। আচ্ছা রাখি, এখন তোকে ফ্রি হয়ে আমি ফোন করব। কথাটা বলেই স্বাধীন ফোন কেটে দেয়। নেহার সন্দেহ হতে লাগে। 2 দিন হলো কলেজে আসে না, আর আগের মতো কথা বলে না। এসবই ভাবতে লাগে। অন্যদিকে স্বাধীন। দেখো বাবা, তুমি তোমার পরিচয় লুকিয়ে এইখানে লেখাপড়া করছো। আমি জেনেও তোমার বাবাকে কিছুই বলতে পারিনি। তোমার কারণে এত বড় রোগ হয়েছে তোমার। প্লিজ এইখানে অন্তত না করো না। তোমার বাবা মাকে বলবো আমি তোমার বাবা, তোমাকে চিকিৎসা করলে ঠিক হয়ে যেতে পারবে। কারণ এখন একদম শেষ স্টেজে যায়নি। ক্যান্সার অবস্থা খুব একটা খারাপ তাও না, ভালো তাও না। যদি বিদেশে গিয়ে ভালো ডাক্তারদের দিয়ে অপারেশন করানো হয়
তাহলে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি যদি না বাসি আর চিকিৎসা করানোর পরও যদি অপারেশন সাকসেসফুল না হয়? বাবা, হায়াত মৌত এই দুটোই আল্লাহর হাতে। আমরা শুধু ছিলাম মাত্র। আর তোমার যেই ক্যান্সার হয়েছে, এতে তোমার বাঁচার চান্স একদমই কম, মাত্র 10%। আল্লাহ যদি রহম করে, এর দ্বারাই তুমি বেঁচে ফিরতে পারো। তারপর স্বাধীন ডাক্তারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে চিন্তিত হয়ে ফাইলটা হসপিটাল থেকে বের হয়। রিক্সা নিয়ে তার হোস্টেলের দিকে যেতে লাগে আর ভাবতে লাগে। আমি যদি না বাঁচি নেহার কি হবে? আমাকে যে পরিমাণ ভালোবাসে মনে তো হয় না অন্য কাউকে আমাকে রেখে ও বিয়ে করবে বা ভালোবাসবে। এর থেকে আমাকেও লাইফ থেকে সরে যেতে হবে, কিন্তু এমনভাবে যেতে হবে যেন মনে করেও আমি ওকে ইউজ করেছি আর ওকে এখন ছুঁড়ে ফেলে দিয়েছি। কিন্তু কিভাবে কিছুই মাথায় আসছে না। ভাইজান, আপনার গন্তব্যস্থলে তো চলে এসেছি। এইখানে নামবেন না? একটু সামনে যাব। না না, এখানেই নামিয়ে দিন। আর আপনার ভাড়া কত হয়েছে? তারপর স্বাধীন ভাড়া মিটিয়ে তার হোস্টেলে প্রবেশ করে রুমে গিয়ে ফাইলটা তার ড্রয়ারে রেখে ফ্রেশ হওয়ার জন্য যায়। ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখে নেহা অনেকবার ফোন করেছে। স্বাধীন ফোন ব্যাক করে। দেখ স্বাধীন, আমি জানি তুই আমার কাছ থেকে কিছু তোর একটা লুকাচ্ছিস, কিন্তু এত হেয়ালিপনা না করে সত্যি সত্যি বলবি তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস। দেখ, যদি সত্যি কথা না বলিস তাহলে। আরে কি শুরু করলি? আমি আবার তোর কাছ থেকে কি লুকাবো? আসলে এমনিতেই বেশ কয়েকজন হলো আমার শরীর খুব একটা ভালো না, তাই হোস্টেলে আছি, বাহিরেও বের হতে পারছি না। বাট এখন একটু সুস্থ আছি। আচ্ছা, বিকালের দিকে পার্কে আসতে পারবি? তোর সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে। পারবো না মানে? অবশ্যই পারবো। তারপর স্বাধীন নেহার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে পার্কের দিকে রওনা হয়। দেখে নেহা আগে থেকেই বসে আছে। স্বাধীন একটা ফুল কিনে নেহার পাশে বসে পড়ে রেখে তাকাতেই স্বাধীন ফুল নেহার দিকে বাড়িয়ে দেয়। নেহা ফুলটা হাতে নিয়ে একটা হাসির রেখা মুখে টানে। তুই রাগাতে আমাকে আবার কিভাবে খুশি করতে হয় এটাও জানিস? এখন এত হেয়ালিপনা না করে বল কি বলবি। আর এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাট তোকে যে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। প্লিজ তুই অন্য কিছু মাইন্ড করিস না। দেখ, তোর মুখের কথা শোনার জন্য আমি কখন এখানে বসে আছি। প্লিজ বল কি বলবি, আমি কিছুই মনে করব না। আমি তোর সাথে রুম ডেট করতে চাই। মানে কি বলছিস তুই এইসব? তোর মাথা ঠিক আছে? আর ঠিক থাকবে না কেন? আমার বন্ধুরা সবাই তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে কতবার রুম করে, আর তুই কি না আজ পর্যন্ত কখনো তোর হাত আমাকে স্পর্শ করতে দিসনি। শুধু ওই দিন পার্কে ঝাল খাইয়ে কিস করেছিস মাত্র। দেখ, আমি এটা কখনোই পারবো না। বিয়ের আগে কখনোই এই হারাম সম্পর্ক আমি একদমই পারবো না। তুই বিয়ে কর, তারপর যত ইচ্ছা তারপর। বিয়ে তো তোকে করবই, তারপরেও। দেখ, তুই যা চিন্তা করছিস তা একদমই সম্ভব নয়, একদমই ইম্পসিবল। তাহলে তোর সঙ্গে আর আমার রিলেশন টিকিয়ে রাখা সম্ভব হবে না। মানে? যা সত্যি তোকে তাই বলছি। এখানে মানে করার কিছুই নেই। তোকে যদি বিয়ের আগে কাছে না পাই তাহলে কিসের ভালোবাসা? কথাটা বলেই স্বাধীন রাগ দেখিয়ে উঠে যায়। স্বাধীন হাঁটতে লাগিয়ে রাস্তা দিয়ে আর কান্না করতে লাগে। কোন দিকে নেহা এখনো মূর্তির মতো বসে আছে পার্কে আর কান্না করছে। স্বাধীন হোস্টেলে গিয়ে শুয়ে থেকে কান্না করতে লাগে আর নেহার পিক দেখতে লাগে। এমন সময় নেহার নাম্বার থেকে ফোন আসে। স্বাধীন নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে। ফোন করেছিস কেন আবার তুই? আমি যা বলেছি তুই তো রাজি নোস, তাহলে আবার ফোন করেছিস কেন? না করলে হয় না? না হয় না, যা চেয়েছি যদি রাজি হোস তাহলে রিলেশন টিকিয়ে রাখা সম্ভব, না হলে না। আচ্ছা ঠিক আছে, বাট আমার বাড়িতে আগামীকাল মা বাবা গ্রামে যাবে, তখন বাসা ফাঁকা থাকবে। আমি ফোন করলেই চলে আসিস। তুই তো আমার বাড়ির অ্যাড্রেসটা জানিস। এখন রাখছি ফোন, কালকে ফোনে মিসড কল দিলে চলে আসিস। কথাটা বলে নেহা ফোন কেটে দিয়ে কান্না করতে লাগে। ফোনের এই পাশে থাকায় স্বাধীনও কান্না করতে লাগে। নির্ঘুমে কাটে রাত দুজনের। সকাল হতেই সকাল হতেই স্বাধীন চোখে একটু ঘুম বহর করে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে যায় দুপুরের দিকে। উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে মোবাইলে ফেসবুকিং করছিল। হঠাৎ নেহার নাম্বার থেকে মিসড কল।
স্বাধীন দেখে অবাক হয়ে যায়, তাই হোস্টেল থেকে বের হয়ে নেহার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রিক্সা দিয়ে রওনা হয়। একটু পর চলেও আসে। মেইন দরজায় কলিং বেল দিতেই নেহাই এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখে মাথা নিচু করে ফেলে। স্বাধীন নেহাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে সোফায় বসতেই নেহা দরজা আটকিয়ে দিয়ে স্বাধীনের সামনে এসে কাপড় খুলতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়। কি করছিস তুই? তো মাথা ঠিক আছে? কেন, কিছুই তো হয়নি তোর। যা ইচ্ছা তা তো আমি করছি। তাই বলে এইখানে রুমে চল। তারপর স্বাধীন নেহাকে নিয়ে নেহার রুমে চলে যায়। তারপর যা হবার তাই। সেদিন ক্লান্ত হয়ে নেহার ওপরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকে। একটু পর উঠে জামা কাপড় পরিধান করতে করতে বলতে লাগে। আমি তোকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো আর 5টা মেয়ের মতোই। মানে কি বলছিস তুই এইসব? বুঝতে পারলাম না। আর 5টা মেয়ের মতো মানে? যেই মেয়ে তার ভালোবাসার রক্ষা করার জন্য, ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য দেহ বিলিয়ে দেয়, সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। মানে কি বলছিস তুই? তুই আমাকে জোর না করলে আর ভালোবাসা রাখবে না বললে আমি কখনো কি তোর সাথে এইসব করতে রাজি হতাম? এইটাই তো তোকে প্রমাণ করতে চেয়েছিলাম আমি, বাট তুই তাতে ফেল করেছিস। তুই আর 5টা মেয়ের মতোই। ভালোবাসা রক্ষা করার জন্য যে কোনো কাজ করতে পারিস তোরা। তোরা একবারও ভাবলি না যে ছেলের কথার জালে ফেসে দেহ বিলিয়ে দিচ্ছিস, সেই ছেলে আদৌ কি তোকে বিয়ে করবে কি না? তার মানে তুই শুধু আমাকে পরীক্ষা করতে চাইছিলি, আমি তাতে ফেল? হ্যাঁ, আর নেক্সট টাইম থেকে আমার সঙ্গে যোগাযোগ করার একদমই চেষ্টা করবি না। কথাটা বলে স্বাধীন আসতে যাবে, অমনি নেহা উঠে স্বাধীনের সামনে গিয়ে দাঁড়ায়। কলার চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন 2 হাত দিয়ে গাল ধরে ফেলে। তোকে মারার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, বাট মারলাম। কেন জানিস? যখনই কোনো মেয়ের সাথে এইসব করতে চাবি, আমার এই থাপ্পড়ের কথা তোর মনে পড়বে। জানি না ফিরে আসতে পারবো কিনা, বাট একটা কথা বলবো, কখনো কারো ভালোবাসা নিয়ে ছিনিমিনি করিস না আর অভিনয় করিস না। এখন বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর তোকে যেন আমার সামনে না দেখি। কথাটা বলতেই স্বাধীন বাড়ি থেকে বের হয়ে যায়। নেহা খাটে বসে থেকে কান্না করতে লাগে। স্বাধীন রাস্তা ধরে হাঁটতে লাগে আর নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগে, কারণ এটা করা ছাড়া তার কোনো উপায় নেই। এখন বর্তমান। নেহা, এই অবহেলায় ঘুমিয়ে আছো যে? তোমার কিছু হয়েছে? না ভাবি, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এর আগে কখনো এত ভারী গহনা পরিধান করিনি তো, তার জন্য আর কি। নেহা, তোমাকে দেখলেই বোঝা যায় জানো, তোমার তো দ্বিতীয় দিন নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। ভারী গহনা পরে একটা দিন স্টেজে বসে থাকতে হয়েছে। আমার কত যে কষ্ট হয়েছিল তা স্বাধীন কথায়। ওকে তো রুমে কথাও দেখতে পারছি না। দেখেন কি কোথায় হয়তো বা বসে মেয়েদের সাথে মোবাইলে লুচ্চামি করছে। নেহা, কি বলো তুমি এসব? স্বাধীনের নামে দেখো, ওর মতো ভালো ছেলে হয় না। স্বাধীনকে আমি অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটাই উত্তীর্ণ হয়েছে। ওর মতো ভালো ছেলে একদমই হয় না। আর তুমি কেন ওকে নিয়ে বাজে প্রস্তাব করো? একটা কথা মনে রেখো নিহা, বিয়ে যাকে করো না কেন, আগামী জীবন তার সঙ্গে কাটানোর জন্য হাত ধরে আসো। আর তার সাথে যদি তোমার সম্পর্ক ভালো না হয়, তাহলে ছেড়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এটা একদমই ভুল। সব কিছু মানিয়ে নিয়ে জীবনকে চালানোর মানে জীবন। স্বাধীনের বড় ভাবির বলা কথা নেহার বুকে এসে বিঁধতে লাগে। যা বলছে ঠিকই তো বলছে। তখনই স্বাধীনের কথা আবার ভাবে, সে কেন এত সহজেই ছেড়ে দেবে তাকে? যা করেছে তার সঙ্গে তিলে তিলে কষ্ট দেবে। আমি জানি তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক নেই, আর এও জানি যে তুমি স্বাধীনের মাথা ফাটিয়ে দিয়েছো। কি কারণে তা হয়তো বা জানি না। আমি একটা ডাক্তার। যতই আমার কাছ থেকে স্বাধীন লুকানোর চেষ্টা করুক না কেন, আমি ঠিক বুঝতে পারছি। তখন কিন্তু কিচ্ছু বলিনি। আরে ভাবি, তুমি কখন আসলে রুমে? অনেকক্ষণ হলো রুমে এসেছি নেহা, সঙ্গে গল্প করলাম, বাট তোকে তো কোথাও দেখলাম না। কই ছিলি? কই আর থাকবো, বেলকনিতে দাঁড়িয়েছিলাম, বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। আগামীকাল ওরা ঘুরতে যাবে সিলেট, তাই আমাকে বলল। তা তুমি কি বললে? আমি কি আর বলবো, বললাম আমিও যাব ওদের সাথে। কি বাড়িতে বিয়ে করে বউ রেখে ঘুরতে যাবে বন্ধুদের সাথে? ওয়েট, তোকে শায়েস্তা করতে হবে। তোর ভাই যখন ঘোড়ায়
কথা বলে বন্ধুদের সঙ্গে, তখন আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে শায়েস্তা করি। ওয়েট, কথায় ছাড়ো যেন, এই নাও নেহা ঝাড়ু, ওকে পেটাও, না হলে বদমাইশটা আরো নষ্ট হয়ে যাবে। না না আপু, এর হাত থেকে ঝাড়ুটা নাও, না হলে আমাকে মারতে মারতে একদম আধমরা করে ফেলবে। আর আমি ওদেরকে ফোন করে না বলে দিচ্ছি আমি যাব না। এই তো গুড গার্ল। কি বললে তুমি? না মানে গুড বয়। আচ্ছা তোমরা রেস্ট নাও, আমি আসছি, কাজ করতে হবে অনেক, খাবার রান্না করতে হবে। নেহা তুমি রেস্ট নাও, আমি একটু পর আবার আসবো। আর যদি স্বাধীন তোমাকে ডিস্টার্ব করে আমাকে বলবে। আমি ওকে ডিস্টার্ব করতে যাব কেন বলো তো? তুমি বলো আমাকে যেন ও ডিস্টার্ব না করে। বিড়বিড়িয়ে কি বলছিস তুই? না মানে আপু চাও, নিচে মা তোমাকে ডাকছে মনে হয়। স্বাধীনের কথা শুনে স্বাধীনের বড় ভাবি ব্রু কুচকে তাকায়, তারপর রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন গিয়ে দরজা আটকিয়ে দেয়। সবাই বুঝতেই নেহা বলে, আমার আর একদমই ভালো লাগছে না এই বাড়িতে, অনেক কোলাহল। আমি আমার বাসায় যাব কিভাবে? তুই আমাকে রেখে আসবি তা জানি না। দেখ, আজকে তোর বাড়ি থেকে আসবে একটু পরে, তখন যেতে পারবি তুই। আমি কিভাবে তোকে এখন রেখে আসবো বোঝার চেষ্টা কর। স্বাধীনের ধমক খেয়ে নেহা ছোট বাচ্চাদের মতো করে নেহা আবার ঘুমিয়ে পড়ে। স্বাধীন দেখে অনেকটা অবাক হয়ে যায়। তারপর সোফায় বসে ফেসবুকিং করতে লাগে। এভাবে আরও অনেকটা সময় পার হয়ে যায়। দুপুরের দিকে স্বাধীন মোবাইলে দেখছিল, এমন সময় দরজায় কে যেন এসে কড়া নাড়ে। দরজা খুলে দেখে নেহার মা, বাবা আর বড় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসেন আসেন, ভিতরে আসেন। নিহা অনেকটা টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, তা তোমার সাথে তেমন ভালো করে কথা বলা হয়নি, এখানে বসো। তারপর নেহার বাবা স্বাধীনকে নিয়ে সোফায় বসে পড়েন। কিছু মনে না করলে বাবা, তোমাকে একটা কথা বলতাম। তুমি কি কখনো সিরাজগঞ্জ দেখেছো? তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হয় তোমাকে আমি সিরাজগঞ্জে দেখেছি। নেহার বাবার উত্তরে স্বাধীন কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করতে লাগে। কি হলো বাবা, বলছো না কেন? তোমাকে কেমন চেনা চেনা লাগছে আমার, তোমাকে দেখেছি আমি হয়তো, আমি তার জন্যই আর কি বললাম। কিছু মনে করো না বাবা। না, কেউ কি মনে করব? আর আমি কখনো সিরাজগঞ্জ নামটাও শুনিনি। কথাটা বলে নেহার দিকে তাকায়। দেখে নেহা ঘুম ভেঙে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে স্বাধীন ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, না মানে আঙ্কেল শুনেছি, বাট কখনো যাওয়া হয়নি। যমুনা নদীর তীরে অবস্থিত আর দেশে বিখ্যাত বিল সিরাজগঞ্জ জেলায়ও আছে। স্বাধীনের কথা বলার ধরন দেখে নেহা মিটিমিটি করে হাসতে লাগে। এখনো ঠিক মতো করে মিথ্যা কথাটাও বলতে পারে না। আগের মতোই মিথ্যা বললে স্পষ্ট মুখে তার ছাপ বোঝা যায়। তারপর স্বাধীন, নেহার বাবা সবাই মিলে কথা বলতে লাগে। অনেকটা সময় পার হয়ে গেলে বিকালের দিকে সবাই রেডি হয়ে যায়। স্বাধীন আর নেহাকে নেহার মা বাবা তাদের বাড়িতে নিয়ে আসে। স্বাধীন নেহার খাড়ির উপরে বসে মোবাইলে ফেসবুকিং করছিল, রিলস দেখে মিটিমিটি হাসছিল। নেহা রুমে এসে হাসতে দেখে স্বাধীনের কাছ থেকে আচমকাই ফোন কেড়ে নেয়। স্ক্রিনে রিলস দেখে আবার ফিরিয়ে দেয়। কি ছেলে এটা? কই কি ছিল? কিছুই না। যেভাবে হাসছিলি তাতে মনে হলো কোন মেয়ের আবার সর্বনাশ করতে যাবি তুই, তাই আর কি ফোন নিয়ে সতর্ক করতে চাইছিলাম। কথাটা বলেই বাঁকা হাসি দিয়ে নেহা ওইখান থেকে চলে যায়। স্বাধীন মনে মনে ভাবতে লাগে, মনে মনে প্রকাশ করো আর না করো ভালো করে জানি, তুমিও আমাকে অনেক ভালোবাসো এখনো। ফোন রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় স্বাধীন। একটু পর নেহা রুমে আসে। স্বাধীন রুমে এসে সোফায় বসে। তখন নেহা বলতে লাগে, দেখ, তুই আমার সাথে যা করেছিস একদমই ঠিক করিসনি। এর শাস্তি তো তোকে পেতেই হবে। কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক যে ঠিক নেই তা প্লিজ মা বাবা কাউকে বুঝতে দিস না। তাদের সামনে গিয়ে স্বাভাবিক ব্যবহার করবি। তাহলে তো কেউ আমার বাসায় গিয়ে স্বাভাবিক ব্যবহার করতে হবে আমার সাথে সবার সামনে। ওকে, ডান। আসতে পারি আমি? আরে আপু যে, আসো আসো, ভেতরে আসো। তোমাকে আবার পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, বলছে তোরে। নেহা আর নেহার আপু কথা বলতে লাগে। স্বাধীন চুপ করে বসে থাকে। কি হয়েছে স্বাধীন, চুপচাপ বসে আছো, কোনো সমস্যা? কি যে বলো না আপু, ও তো এইরকমই, মেয়েদের সঙ্গে একদমই কথা বলে না, সব সময় চুপচাপ করে বসে থাকে। যাই হোক, তুমি চলো বাহিরে যাই, রুমে বসে থাকতে আর ভালো লাগছে না। তারপর নেহা আর নেহার বোন বাইরে চলে যায় ঘোরাঘুরি করার জন্য। বিকেলের দিকে বাসায় আসে। স্বাধীন ঘুমোচ্ছে। স্বাধীনকে ডাক না দিয়ে পাশ থেকে মোবাইলটা নিয়ে কি যেন মনে করে ব্লগ ডায়াল করে দেখে সে আগের লোক। নেহা মাই লাভ কি যেন মনে করে গ্যালারিতে যায়।
দেখে স্বাধীনের কিছু নতুন পিক নিচের দিকে যেতে দেখে তাদের পুরনো পিকগুলো এখনো রয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক দিয়ে দেখে কোনো মেয়ে নেই। তারপর ফোনটা পাশে রেখে দিয়ে উঠে যেতে নিলে নেহা চলে যেতেই স্বাধীন উঠে বসে। তুমি কি মনে করেছো আবার তোমাকে হারিয়ে ফেলবো? একদমই না। তোমাকে আসক্ত ছিলাম, তোমাতেই শেষ। এখন শুধু তোমার ভুল ধারণা গুছিয়ে দিয়ে নতুন করে শুরু করব। কথাটা বলেই স্বাধীন মুচকি হাসি দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে নেহা নিচে এসে তার মার সঙ্গে কিচেনে গিয়ে রান্নার কাজে হেল্প করে। রান্না শেষ হলে খাবার টেবিলে গুছিয়ে রেখে রুমে এসে দেখে স্বাধীন কোথাও নেই। ওয়াশরুমে যেতেই স্বাধীন দরজা খুলে দেয়। নেহা গিয়ে স্বাধীনের উপরে পড়ে যায়। স্বাধীন তাল সামলাতে না পেরে নেহাকে নিয়ে ওয়াশরুমের ফ্লোরে পড়ে যায়। নেহা চোখ বন্ধ করে ফেলে মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীন তাকে জড়িয়ে ধরে আছে। স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। হঠাৎ রেগে উঠে যায়, স্বাধীনের কলার দড়ি ঠাস ঠাস করে তাপড় লাগিয়ে দেয়। লুচ্চা, তোর এত বড় সাহস! আমাকে ফ্লোরে ফেলে দিতে চাইছিলি? আমি কেন তোকে ফেলে দিতে যাব? তুই তো দজ্জাল হয়ে টান দিলি, আমি খুললাম, তাই আমার উপরে এসে পড়েছিস। এখানে আমার কি দোষ? আর লুচ্চামির কি করলাম তোর সাথে? তুই আমার বিয়ে করা বউ, তোর সাথে সব করতে পারবো আমি। শখ কত? আসিস আমার কাছে, তোর মিডল স্ট্যাম্প বরাবর এমন একটা কিক করব, দেখবি মেটাল নিয়ে বাড়িতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিস। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে মিডল স্ট্যাম্প ধরে সেখান থেকে ত্যাগ করে। নেহা হাসতে হাসতে দরজা আটকিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। কিরে, এখন এখানে বসে আছিস? চল নিচে চল। কেন? আর আমি বাড়িতে যাব, এখানে ভালো লাগছে না। তোর কি ক্ষুধা লাগলে? আর বাড়ি অনেক দেরি আছে সোনা, এইখানে আগে থাক 1 মাস, তারপর। কি 1 মাস? অসম্ভব। আমি আগামীকালকেই বাড়িতে যাব। দেখা যাবে, এখন এত কথা না বলে আয় তো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। তারপর স্বাধীন আর নেহা নিচে আসে। দেখে সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। বুঝতেই নেহা খাবার সার্ভ করতে লাগে। স্বাধীন খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে সোজা রুমে চলে যায়। বসে মোবাইলে গেমস খেলতে লাগে। এমন সময় নেহা রুমে চলে আসে। স্বাধীনকে গেমস খেলতে দেখে বলে, এত বড় ছেলে হয়ে গিয়েছিস, কিছুদিন পরে বাবা ডাক শুনবি, আর এখন কিনা গেমস খেলছে। লোকে দেখলে কি বলবে বলতো? একবারও ভাবছিস তুই? বাবা ডাক শুনবো মানে মা কি কাছে যেতে দিয়েছে নাকি যে বাবা ডাক শুনবো? ধুরবাল, আমি তো তোকে কথার কথা বললাম। তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। থাক, আমি ঘুমালাম। কিন্তু আমি কোথায় থাকবো? তোদের সোফা তো অনেক ছোট, এখানে আমার পুরোটা শরীর আটবে না। তুই কোথায় থাকবি না থাকবি আমাকে সেই কথা বলছিস কেন? যেখানে খুশি সেখানে থাক, কিন্তু বেডে যেন তোকে না দেখি, তাহলে একটা লাথি দিব, তারপর নিচে পড়ে মাজা ভেঙে যাবে তোর। কি একটু তো দয়া কর, দেখ এখানে আমার একদমই আটবে না। আর নিচে পড়ে আমি ঘুমাতে পারবো না, ঠান্ডা লেগে জ্বর হবে। প্লিজ আজকের মতো একটু থাকতে দে। বিশ্বাস কর, আমি তোকে টাচ করব না। বিশ্বাস আর তোকে আমি জীবনেও করছি না। চাই বেডে শুয়ে থাক। কোলবালিশ দিলাম মাঝখান দিয়ে, যদি এইদিকে 1 ইঞ্চি উত্তর আঙুল বা পা আসে তাহলে তা আমি ভেঙে দেব কিন্তু। নেহার কথা শুনে স্বাধীন বেডে গিয়ে শুয়ে পড়ে। মাঝখান দিয়ে কোল বালিশ। বেশ কিছুটা সময় পার হয়ে গেলে নেহা ঘুমিয়ে যায়। স্বাধীন রিলস দেখতে দেখতে ঘুমিয়ে যায়। স্বাধীনের ঘুম ভেঙে যায় সকালে। বুকের উপরে ভারী কিছু অনুভব করে। মিটমিট করে তাকিয়ে দেখে নেহা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। চুলগুলো তার মুখের উপরে। স্বাধীন চোখ সরিয়ে নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কে বলবে এই মেয়েটা এত জল্লাদ আর রাগী? ঘুমালে যেন একদম নিশ্চুপ বালিকার মতো দেখা যায়, আর ঘুম ভেঙে গেলেই ভয়ঙ্কর পেতনি রূপ ধারণ করে। কথাগুলো ভাবছিল, তখনই নেহা হালকা একটু কেঁপে ওঠে। স্বাধীন চোখ বন্ধ করে নেয়। নেহা ঘুম ভেঙে গিয়ে উঠে দেখে স্বাধীনকে সে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি ছেড়ে দিয়ে মাঝখান দিয়ে কোল বালিশ দিয়ে অন্যদিক হয়ে শুয়ে থাকে আর বলতে লাগে, যাক বাবা, এখন ওর ঘুম ভাঙেনি। যদি এই অবস্থায় দেখতো আমাকে তো জ্বালিয়ে মারতো। ওকে এত সহজে আমি ছাড়ছি না। ওকে কষ্ট দিতে দিতে তারপর নিজের করে নিব। কথাটা ভেবেই নেহা উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। স্বাধীন নেহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফ্রেশ হয়ে গোসল করে রুমে আসে। স্বাধীন তাকিয়ে দেখতে লাগে। নেহা আয়নাতে সব দেখে আচমকাই পিছন ফিরে তাকায়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। ওইভাবে তাকিয়েছিলে কেন লুচ্চাদের মতো? এখন আবার ঘুমানোর অভিনয় করা হচ্ছে? আমি দেখিনি বুঝি? আয়নাতে সব দেখেছি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। একটু পর আমার বান্ধবীরা আসবে তোকে দেখার জন্য। ওদের কাছ থেকে দূরে দূরে থাকবি, ওরা কিন্তু অনেক বাজে মেয়ে। ও আপনি দেখেছেন আমাকে?
আপনি মানে? বিয়ে করেছি, তুই ডাকটা কেমন যেন শোনায়, তাই ভাবলাম তুমি আমি করে ডাকলেই তো ভালো শোনা যায়, তাই না মিষ্টিভাবে ডাকবে আমাকে? তোর মিষ্টি ডাক আমি শোনাচ্ছি, একটু ওয়েট কর, দাঁড়া। কথাটা বলেই নেহা রেগে স্বাধীনের দিকে আসতে লাগে। স্বাধীন উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে গোসল করতে লাগে। তখনই মনে পড়ে যায় কিছু নিয়ে আসেনি সে। ওয়াশরুমে দরজা খুলে মাথা বের করে দিয়ে বলে, এই যে বউ, প্লিজ যদি প্যান্ট আর টাওয়েলটা দিতেন তাহলে অনেক হেল্প হতো। কে তোর বউ? কে আবার? তুমি তুমি আমার বিয়ে করা বউ। যা একটু চেয়েছিলাম দেব, কিন্তু তাও দেব না। এখন ওয়াশরুমে বসে থাক ওইভাবেই ভেজা শরীর নিয়ে। না না, প্লিজ যেও না, আমাকে অন্তত তা দিয়ে যাও। নেহা কোনো কথা না বলে বের হয়ে যায়। তখনই স্বাধীন ওয়াশরুম থেকে বের হইতেই যাবে, অমনি নেহা আবার রুমে ঢুকে যায়, যেন মনে করে তোয়ালে নিয়ে। স্বাধীনের কাছে হাতে দেয়, তখন স্বাধীন নেহার হাত টেনে ধরে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দেয়। কি হচ্ছে এসব? প্লিজ ছাড়ো। না ম্যাম, এখন আর ছাড়ছি না। আমাকে যেভাবে ভেজা শরীর নিয়ে ওয়াশরুমের ভিতরে রেখেছেন, আপনাকে তো এর শাস্তি দিতেই হবে। মানে কিসের শাস্তি? আর কি করবে এখন তুই আমার সাথে? নেহার বাচ্চা মুখ কথা শুনে স্বাধীন মিটিমিটি করে হেসে নেহার দিকে আসতে লাগে। নেহা পিছনে যেতে যেতে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়। স্বাধীন নেহার দুই হাত হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয়। নেহা ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগে। স্বাধীন নেহাকে ছেড়ে দেয়। ধাক্কা দিয়ে বের হয়ে যায়। স্বাধীন পোশাক পরিধান করে বাইরে এসে দেখে নেহা নেই। রুম থেকে বের হয়ে নিচে এসে দেখে সবাই বসার রুমে বসে আড্ডা দিচ্ছে। বাবা, তুমি এসেছো? বসো বসো, তোমার কথাই বলছিলাম। নেহার বাবার পাশে গিয়ে স্বাধীন বসে। তোমাদের বিয়ের দিনও আমি জানতাম না যে তুমি মমিন নয়, স্বাধীন। পরে যখন তোমাদের বাড়িতে যাই তখন তোমার বাবার কাছে সব শুনতে পাই। কি করব, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন শুধু দোয়া করি তোমার জন্য সুখে শান্তিতে বসবাস করো। স্বাধীন ও নেহার বাবার সঙ্গে দুটো কথা বলতে লাগে। অনেক সময় হয়ে গেলে খাবার খেয়ে স্বাধীন রুমে চলে যায়। একটু পর নেহার রুমে আসে। আমার আর এইখানে একদমই ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। প্লিজ চলো বাসায় যাব। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? কেন ছেড়ে চলে গিয়েছিলে তুই, আর আবার আমাকে বিয়ে করলি? তোর ভাইয়ের সঙ্গে বিয়ে হবার কথা ছিল তো ভালোই হতো। স্বাধীন চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। কোনো কথা বলতে না দেখে নেহা স্বাধীনকে গিয়ে মারতে লাগে আর কান্না করতে লাগে। তখনই দরজায় নক করার শব্দ হয়। নেহা নিজেকে ঠিক করে দরজা খুলে দিতেই তার বান্ধবীরা হুড়মুড় করে রুমে প্রবেশ করে। কিরে, তোরা এত সকালে বললি আসবি দুপুরের দিকে, এত সকালে চলে আসলি যে? দুলাভাইয়ের সঙ্গে রোমান্স করলে কি সে নাকি ভুল সময় চলে এসেছে? এই চল চল, তোরা সবাই বাইরে চল রে। আরে না, কি যে বলিস না তোরা। বয়, আর এইটা তোদের দুলাভাই। নেহার কথা শুনে নেহার বান্ধবীরা সোফার দিকে তাকায়। স্বাধীন নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা, তোর জামাই এইভাবে নিচের দিকে তাকিয়ে আছে কেন? ও একটু সবার থেকে ভিন্ন, মেয়েদের সঙ্গে একদমই কথা বলতে পছন্দ করে না, তাই তোদের দেখে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। সারা জনম শুনে এসেছি সে মেয়ে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। আজ দেখি উল্টোটা। দুলাভাই একটু আমাদের দিকে তাকান দেখি। নেহার বান্ধবীদের কথা শুনে স্বাধীন মুখ তুলে তাকায়। নেহার বান্ধবীরা স্বাধীনকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় সবাই। নেহার কাছে গিয়ে নেহাকে নিয়ে ব্যালকনিতে চলে যায়। দেখ, আমি জানি তোরা কি বলবি, কিন্তু সবকিছু কিভাবে যে হলো আমি নিজেও জানি না। তার মানে এইটাই সেই ছেলে যার জন্য তুই কান্না করতে করতে ভালোবাসাকে একদমই পছন্দ করতে না, আর আজ দেখ তুই তাকেই পেয়েছিস, এখন তো হ্যাপি। হ্যাঁ, অনেক খুশি, বাট ওকে কিছুই বুঝতে দেব না। আমি ধীরে ধীরে ওর উপরে প্রতিশোধ নিয়ে তারপর ওকে শায়েস্তা দিয়ে কাছে টেনে নিব। দেখিস আবার ওকে কষ্ট দিতে গিয়ে তুই নিজে যেন কষ্ট না পাস। নেহা তার বান্ধবীর সঙ্গে কথা বলতে লাগে। ব্যালকনিতে দাঁড়িয়ে স্বাধীনের মোবাইল বের করে ফেসবুকিং করতে লাগে। একটু পর নেহার বান্ধবী সবাই এসে রুমে নেহার সঙ্গে কথা বলে। তখনই নেহার একটা বান্ধবী এসে স্বাধীনের পাশে বসে গায়ে হাত দিতে লাগে। নেহা রেগে তাকায়। চোখের ইশারা দিতেই নেহা মুচকি মুচকি হাসে। তা দুলাভাই, এত লজ্জা পেলে হবে? এভাবে কি আমার বান্ধবীর সাথেও লজ্জায় মাথা নিচু করে কি বাসর করেছেন নাকি? না কিছুই হয়নি এখন আপনাদের মাঝে? যদি কিছু না হয় তাহলে আবার আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। নেহাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নেন। আমি কিন্তু নেহা থেকে অনেক হট, আর দেখতেও খুব সুন্দর। কি বলেন এসব আপনি? আর আমার গায়ে এভাবে টাচ করছেন কেন? প্লিজ ছেড়ে দেন আর আমার থেকে দূরে সরে গিয়ে বসেন। কেন দুলাভাই, আমাদের কি দেখে আপনার কন্ট্রোল করতে পারছেন না? সমস্যা নেই, আমাদের সঙ্গেও বাসর করতে পারবেন, আমরা সবাই ফ্রি। কথাটা বলেই সবাই হাসতে লাগে।
স্বাধীন রেগে সোফা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে বসে থাকে। এর মতো ছেলে কিনা তোকে রেখে চলে গিয়েছিল, এত একদম বাচ্চাদের মতো। কোন জায়গায় অন্য কোনো সে থাকলে আমাদের সাথে তালে তাল মেলাতো, না হলে হেসে কথা বলতো। উল্টো রেগে উঠে গেল। নেহা, তুই অনেক লাকি এর মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়ে। তারপর নেহা তার বান্ধবীদের সঙ্গে বসে কথা বলতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। বিকেলের দিকে স্বাধীন রেডি হতে লাগে। নেহা দেখে বলে, রেডি হচ্ছ যে? কোথাও যাবে তুমি? স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকায়। নেহার মুখ থেকে তুমি ডাকটা কখনো আশাই করেনি স্বাধীন। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? কি বলছি, তোর কানে যাচ্ছে না নাকি? বাসায় চলে যাব, ভালো লাগছে না এখানে। আর বড় ভাবি ফোন করেছিল, শুনলাম ভাইয়া আর ছোট ভাবি নাকি বাসায় এসেছে। মা বাবাকেও তাদের দুজনের সঙ্গে কথা বলছে না, তাই আমাকে গিয়ে সব ম্যানেজ করতে হবে। ও আচ্ছা, তাহলে তুই একটু দাঁড়া, আমিও রেডি হই। কথাটা বলেই নেহা রেডি হতে লাগে। রেডি হয়ে রুম থেকে বের হয়ে নেহা তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। একটু পর স্বাধীনের বাড়িতে চলে আসে। মেইন দরজায় নক করতেই স্বাধীনের বড় ভাবি এসে দরজা খুলে দেয়। তারপর দুজনেই তাদের রুমে চলে যায়। স্বাধীন রুমে গিয়ে বেডে শুয়ে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। কি হলো তোর, আবার এরকম করছিস কেন? না, ভাবছি বাবা মা যে রাগী, কিভাবে যে ভাইয়া আর ভাবিকে তারা মেনে নিবে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শোন তাহলে। তারপর স্বাধীনের কানে কানে নেহা বুদ্ধির তা বলে স্বাধীন রুম থেকে বের হয়ে সেই অনুপাতে কাজ শুরু করে দেয়। কি হয়েছে, এভাবে টেনে রুম থেকে বের করে কেন নিয়ে আসলে? নিয়ে আসলাম, এখন তুমি ভাবিকে নিয়ে সোজা মা বাবার রুমে যাবে, বাকিটা আমি দেখছি। মা বাবা যে রেগে আছে, অনেকবার গিয়ে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কথাই বলছে না। এখন আমি চলে এসেছি, সব ঠিক করে নেব। স্বাধীনের কথা মতে স্বাধীনের ভাই তার বউকে নিয়ে তার বাবার রুমে চলে যায়। দেখে স্বাধীনের মা বাবা দুজনে বসে আছে নিশ্চুপ হয়ে। স্বাধীনের ভাই আর ভাবি গিয়ে স্বাধীনের বাবা আর মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তখনই স্বাধীন ভিতরে প্রবেশ করে দুজনকে পা থেকে ছাড়িয়ে সোফায় নিয়ে গিয়ে বসায়। বাবা ভাই আর ভাবি তো ক্ষমা চাচ্ছে তোমার কাছ থেকে, তারপরে এভাবে ক্ষমা করে না দিয়ে দুজনে মন মরা হয়ে বসে আছো। দেখো ভাইয়া ভুল করেছে, তাই তার জন্য তুমি কথা বলবে না। আর আমি তো বিয়ে করেছি নাকি, তোমাদের তো কোনো মান সম্মান হানি হয়নি, কেউ জানতেও পারেনি। বাদ দাও তো ভাইয়া, ভাবিকে মেনে নাও আর সব কিছু হলে আগের মতো হয়ে যাও। মা বাবা চুপ করে থাকে। স্বাধীন অনেকবার বোঝাতে লাগে। একটু পর নেহা এসে বোঝাতে লাগিয়ে স্বাধীনের মা বাবা বুঝতে পারে। উঠে দাঁড়ায়, স্বাধীনের ভাইকে জড়িয়ে ধরে। তারপর সবাই হাসি খুশি ভাবে রুম থেকে বের হয়। পুরো বাড়িটা এখন যেন পরিপূর্ণ রূপ ধারণ করেছে। সবাই বর্ষা রুমে বসে কথা বলতে লাগে। নেহা বারবার স্বাধীনের দিকে আর চোখে তাকায়। দেখে সবার মাঝেও স্বাধীন কেমন যেন গোমরামুখ হয়ে বসে আছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। স্বাধীনের ভালো না লাগায় ছাদে গিয়ে বসে থাকে বেশ কিছুক্ষণ। রাত গভীর হলে রুমে এসে দেখে নেহা অনেকগুলো ফাইল খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে কি যেন দেখছে। স্বাধীন দরজা আটকে সামনে এগিয়ে যেতেই অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে নেহার কাছ থেকে কাগজগুলো নিয়ে বেঁধে ফেলে। কি এগুলো? কিছুই না। আর তুমি কেন এগুলো বেড়ে বাহিরে বের করেছো? দেখো, সব দেখেছি, কোনো অভিনয় করবে না, তার মানে আমাকে ছেড়ে আসার মূল কারণ এটাই ছিল। স্বাধীন বুঝতে পারে তার সামনে আর কোনো পথ খোলা নেই, সব সত্যি কথা বলতে হবে। হ্যাঁ, আমি ভালো করে বুঝতে পারছিলাম যে আমার বাঁচার চান্স একদমই নেই, তাই তোমার কাছ থেকে কিভাবে আমি চলে আসবো বুঝতে পারছিলাম না, তাই ফুল সিদ্ধান্ত নিয়ে তোমার কাছ থেকে দূরে চলে। আর তুমি আমার আসল পরিচয় জানতে না, কারণ আমি মা বাবার কাছ থেকে দূরে থাকতাম সব সময়, কারণ তাদের ভালো লাগতো না, সারাক্ষণ শুধু কাজ নিয়ে পড়ে থাকে। এ কারণেই তাদেরকে রেখে আমি একাই থাকতাম। কিন্তু যখন এই অবস্থা দেখি, তখন ডাক্তার আঙ্কেল আমাকে বলে যে আমার বাবাকে বলতে। তখন বাড়িতে আসি, বাবা আমাকে দেখে অনেক খুশি হয়। সত্যি কথা বলতে বাবা আমাকে বিদেশ পাঠায় চিকিৎসা করানোর জন্য। 3 বছর পর সুস্থ হয়ে আমি বাড়িতে আসি। তোমার সাথে কন্ট্যাক্ট করার আমি চেষ্টা করি, কিন্তু তোমার সিম আর তোমার অ্যাকাউন্ট সব আমি বন্ধ পাই। তোর উপর রাগ করে আমি ফোন ভেঙে ফেলেছিলাম, সিম ভেঙে ফেলেছিলাম, একদম অফলাইন হয়ে গিয়েছিলাম। আর এখনো দেখো আমার ফোনে কিছুই নেই, শুধু সিম ছাড়া আর কল। কথাটা বলেই নেহা উঠে দাঁড়ায়, স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি কি ভেবেছিলে আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে যাবে? কখনোই বুঝতে পারবো না আমি। দেখো, ঠিক বুঝতে পারলাম, আর আমি সরি।
এই কয়েকদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আরে না, সরি বলছো কেন? তোমার জায়গায় যে কেউ থাকলে একই কাজ করতো। বাদ দাও, যা হবার তা হয়েছে। সত্যিও জানতে পারছো, এখন কি আমার উপরে রাগ করে থাকবে? আর থাকবে যদি এখন মা বানিয়ে না দাও। কথাটা বলেই নেহা লজ্জা পায়। স্বাধীন বাঁকা একটা হাসি দিয়ে নেহার দেখিয়ে কেটে লাগে ছড়িয়ে ধরে খাটের উপরে পড়ে যায়। দুজনে হাসতে লাগে। তারপর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেখানে শান্তির প্রতীক সন্তান। সমাপ্ত। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।